I would like to congratulate to all of you to my online class. At first, I would like to thank you to our honorable principal, Mr. John Labidin, who has given us guidelines to take the online class for the welfare of the students of our institutions. Today, I am going to discuss about simple, complex and compound from transformation of sentence. Many of us have the notion that simple, complex and compound is very difficult. But today I will try to make it clear to all of you. Only by following 9 rules, I would like to make it clear to all of you. পরীক্ষার প্রশ্নের উপর ভিত্তি করে আমি মাত্র 9টি রুলের মাধ্যমে আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শেষ করার চেষ্টা করব। সো লেটস স্টার্ট আওয়ার ক্লাস। প্রথমে যে রুলটা আমরা দেখব সেটা হলো সিম্পলের ক্ষেত্রে TW2 এবং TO2 থাকে, যেটা বাংলা অর্থ হলো একই যে না। এটাকে আমরা কমপ্লেক্সে নিয়ে গেলে আমরা ব্যবহার করব সো ডট ডট দ্যাট, যার অর্থ হলো একই যে, এবং আমরা কম্পাউন্ডে ব্যবহার করব ভেরি ডট ডট এন্ড। এখানে আমি একটু উদাহরণ দিচ্ছি, জাস্ট ফলো ইট। হি ইজ টু উইক টু ওয়াক। এখানে আমরা একটু খেয়াল করবো TW2 এর আগে বিভাব হিসেবে আছে অ্যামিজার। এক্ষেত্রে আমরা যদি চেঞ্জ করি তাহলে আমরা দেখব হি ইজ TW2 এর পরিবর্তে আমরা ব্যবহার করব সো, আর TO2 এর পরিবর্তে ব্যবহার করব দ্যাট। এখানে সাবজেক্ট হিসেবে আমরা আগের যে সাবজেক্টটি আছে কি সেটা আমরা ব্যবহার করেছি। কি এর পরে ক্যানট এবং কুড নট, এই দুটো নির্ভর করবে TW2 এর আগে যদি অ্যামিজার হয় আমরা সাবজেক্টের পরে ক্যানট ব্যবহার করব, আর যদি ওয়াজ ওয়্যার হয় আমরা ব্যবহার করব কুড নট। তাহলে বাক্যটি দাঁড়ালো হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক। এটাকে যদি আমরা কম্পাউন্ডে নিয়ে যাই তাহলে সিম্পলের TW2, কমপ্লেক্সের সো, এটাকে কমপ্লেক্সে চেঞ্জ করলে হবে, কম্পাউন্ডে চেঞ্জ করলে ভেরি হবে। সিম্পলের TO2, কমপ্লেক্সের দ্যাট, সেটা কম্পাউন্ডে চেঞ্জ করলে হবে এন্ড। একইভাবে এখানে ক্যানট এবং নট নির্ভর করবে TW2 এর আগে সেন্টেন্সটি প্রেজেন্ট নাকি পাস্ট টেন্স। যদি প্রেজেন্ট টেন্স হয় অর্থাৎ অ্যামিজার ব্যবহার করি তাহলে এখানে আমরা ব্যবহার করব ক্যানট, আর যদি ওয়াজ ওয়্যার হয় তাহলে আমরা এখানে ব্যবহার করব কুড নট। 2 নম্বর রুলটি আমরা আলোচনা করছি। The second rule is if any simple sentence has in spite of or despite, যার বাংলা অর্থ হলো তা সত্ত্বেও অথবা সত্ত্বেও, এটাকে যদি আমরা কমপ্লেক্সে নিয়ে যাই আমরা ব্যবহার করব দো অর অলদো, কম্পাউন্ডে ব্যবহার করব বাট। আমি একটু উদাহরণ দিচ্ছি, উদাহরণ একটু খেয়াল করে দেখবে। In spite of his poverty he is honest, তার দারিদ্রতা থাকা সত্ত্বেও সে সৎ। এক্ষেত্রে আমরা খেয়াল করবো in spite of এর পরে আমরা being দেখতে পাবো, being, having এবং মূলভাব প্লাস ing। যদি being হয় তাহলে আমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ডে নিয়ে যাওয়ার সময় আমরা সাবজেক্ট অনুযায়ী অ্যামিজার ব্যবহার করব, টেন্স অনুযায়ী আমরা অ্যামিজার ওয়াজের ব্যবহার করব। এখানে কমার যে পরের অংশটুকু আছে সেটা যদি প্রেজেন্ট টেন্সে হয়, যেমন এখানে দেওয়া আছে হি ইজ অনেস্ট, এটা স্বভাবতই প্রেজেন্ট টেন্সে আছে, সেজন্য আমরা এখানে আগের ক্লজটি ব্যবহার করছি প্রেজেন্ট টেন্স। যদি এখানে ওয়াজ হতো তাহলে আমরা এখানে দোর সাথে আমরা ওয়াজ ওয়্যার ব্যবহার করতাম। অর্থাৎ প্রথম ক্লজটি দোয়ের সাথে আমরা যে ক্লজটি ব্যবহার করব সেটা নির্ভর করবে সিম্পল সেন্টেন্সে কমার পরের অংশটুকুর উপর। সিম্পল সেন্টেন্সে কমার পরের অংশটুকু যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমরা দো যুক্ত ক্লজটিকে ব্যবহার করব প্রেজেন্ট টেন্সে, আর সিম্পল সেন্টেন্সে কমার পরের অংশটুকু যদি পাস্ট টেন্স হয় তাহলে আমরা দো এর ক্লজটি ব্যবহার করব পাস্ট টেন্সে। তাহলে কি দাঁড়ালো ইন স্পাইট অফ তুলে দিলাম, সেই জায়গাতে আমরা ব্যবহার করছি দো। টেন্স অনুযায়ী আমরা ব্যবহার করছি সাবজেক্ট নিয়েছি হি, বিভাগ হিসেবে আমরা ব্যবহার করছি ইজ, দো হি ইজ পুয়ার। এখানে একটা কথা আছে, এখানে পভার্টি হলো নাউন, এই পভার্টিটা হলো নাউন, আমরা নাউনকে এই জায়গাতে নিয়ে আসবো অ্যাডজেক্টিভ। অর্থাৎ আমাদের কি খেয়াল রাখতে হবে যদি ইন্সপায়ার্ড পরে আমরা কোনো নাউন পাই সেটাকে আমরা নিয়ে যাব অ্যাডজেক্টিভ। অর্থাৎ এখানে পভার্টি হচ্ছে নাউন, আমরা চেঞ্জ করেছি অ্যাডজেক্টিভ। বাক্যটি দাঁড়ালো দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট। আর আমরা কম্পাউন্ডে নিয়ে গেলে
ইন স্কোয়ারটা তুলে দেব, কমপ্লেক্সের দো তুলে দেব, কম্পাউন্ডে হয়ে যাবে হি ইজ পুয়ার, কমা জায়গায় শুধু বসে দেব বাট অনেস্ট। অর্থাৎ সিম্পলে ইন স্পাইট অফ অথবা ডেসপাইট থাকলে আমরা কমপ্লেক্সে ব্যবহার করব দো অথবা অলদো, কম্পাউন্ডে ব্যবহার করব বাট। আশা করছি আমরা এই 2 নম্বর রুলটা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। নাও সি দ্য থার্ড রুল। থার্ড রুলটা হলো বাই প্লাস জিরান্ট। আমরা জানি জিরান্ট মানে হলো ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল। জিরান্ট হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হলে তাকে আমরা জিরান্ট বলি অথবা প্রেজেন্ট পার্টিসিপল বলি। বাই প্লাস জিরান্ট, সেক্ষেত্রে আমরা বাই প্লাস জিরান্ট যুক্ত যে সকল সিম্পল সেন্টেন্স পাবো তাকে আমরা কমপ্লেক্সে নিয়ে গেলে আমরা ব্যবহার করব ইফ প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বলুন বাক্য, অর্থাৎ ইফ প্লাস ব্যবহার করব বাক্যটি হবে অ্যাফার্মেটিভ। আর আমরা কম্পাউন্ডে ব্যবহার করব ইম্পারেটিভ সেন্টেন্স প্লাস এন্ড। ইম্পারেটিভ সেন্টেন্স হলো যে সকল বাক্য শুরুতে আমরা মূল ভাব দিয়ে ব্যবহার করি তাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি, আর তার সাথে যুক্ত হবে এন্ড। আমি উদাহরণ দিচ্ছি, উদাহরণটি হলো বাই রিডিং attentively, by reading attentively you will pass। বাক্যটি দ্বারা এরকম যে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, এখানে ভার্ব হলো রিড, তার সাথে আমরা যুক্ত করেছি আইএনজি, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হলে তাকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল অর জিরান্ট। বাই রিডিং অ্যাটেন্টিভলি ইউ উইল পাস, তাহলে মনোযোগ সহকারে পড়লে তুমি পাস করবে। এই জায়গাতে আমরা যদি কমপ্লেক্সে নিয়ে যাই তাহলে আমরা বাইয়ের পরিবর্তে ব্যবহার করব ইফ। এখানে পরের কমার অংশটুকুর পরের সাবজেক্টটি হলো ইউ, তাহলে আমরা এখানে ব্যবহার করব ইফ ইউ। এখানে মূলভাব হলো রিডিং, রিডিং এর আইনটি বাদ দিলে আর মূলভাব হিসেবে আছে রিড, ইফ ইউ রিড। এখানে কমার পর অংশটুকু হলো ফিউচার ইনডিফিনিট। ইফ ক্লজের একটা অংশ ফিউচার ইনডিফিনিট হলে আমরা জানি তার প্রথম অংশটুকু হয় প্রেজেন্ট ইনডিফিনিট। এই কারণে আমরা লিখেছি ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি, ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি কমা, আর পর অংশে যেভাবে আছে সেভাবে থাকবে ইউ উইল পাস। এখন আমরা আসি কম্পাউন্ডে। আমরা দেখলাম সিম্পলে বাই প্লাস জিরান্ট অথবা বাই প্লাস ভার্ব প্লাস আইডি থাকলে আমরা কমপ্লেক্সে নিয়ে গেছি ই প্লাস অ্যাফার্মেটিভ। আচ্ছা, বাই প্লাস জিরান্ট যুক্ত সিম্পল সেন্টেন্সকে আমরা যদি কমপ্লেক্সে নিয়ে যাই আমরা বলেছি ইফ প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ইফ ইউ রিড, পুরো বাক্যটি হলো হাবোধক বাক্য। আমরা ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি আর পর অংশটুকু লিখেছি ইউ উইল পাস, অর্থাৎ ইফ ক্লজের একটা অংশ আছে প্রেজেন্ট ইনডিফিনিটে আর পর অংশটুকু হলো ফিউচার ইনডিফিনিট। এখন আমরা যদি এটাকে কম্পাউন্ডে নিয়ে যাই তাহলে বাই প্লাস জিরান্ট যুক্ত সিম্পলকে কমপ্লেক্সে নিয়ে গেলে আমরা বলছি ই প্লাস অ্যাফার্মেটিভ, আমরা কম্পাউন্ডে নিয়ে গেলে সেটা হবে ইম্পারেটিভ প্লাস এন্ড। এখন ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলবো? যে সকল বাক্য দ্বারা আমরা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ এই সকল কমান্ড আমরা দিয়ে থাকি তাকে আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স। এক্ষেত্রে আমরা সিম্পলের বাই বাদ দিব, কম্পাউন্ডের ই বাদ দিব। এখানে সিম্পলের রিডিং এর আইনি বাদ দিলে মূলভাব হিসেবে আছে রিড, অর্থাৎ আমরা জানি যে সকল বাক্য মূলভাব দিয়ে শুরু হবে, প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হবে এবং আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ বোঝাবে তারাই হলো ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা এখান থেকে নিয়েছি বাই বাদ দিলাম, রিডিং এর রিড নিয়েছি, কমপ্লেক্স থেকে আসলে ইফ বাদ দিলাম, কমপ্লেক্স থেকে আমরা নিয়েছি রিড। তাহলে রিড অ্যাটেন্টিভলি, রিড অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে পড়ো, রিড অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে পড়ো, এন্ড পর ক্লজ দিব আছে সেটা থাকবে ইউ উইল পাস। মনোযোগ সহকারে পড়ো এবং তুমি পাস করবে। অর্থাৎ আমরা বিষয়টা ক্লিয়ার করলে আমরা দেখব সিম্পলের বাই প্লাস জিরান্ট, কমপ্লেক্স হবে ই প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং কম্পাউন্ড হবে ইম্পারেটিভ প্লাস এন্ড, অর্থাৎ মূলভাব দিয়ে বাক্য শুরু হবে, কমার পরিবর্তে আমরা ব্যবহার করব এন্ড, পর অংশটুকু যে আছে সেভাবে থাকবে। আমরা 4 নম্বর রুলে যাচ্ছি। চার নম্বর হলো উইদাউট প্লাস জিরান্ট। আমরা 3 নম্বর রুল দেখেছিলাম বাই প্লাস জিরান্ট, আমরা এখন দেখছি উইদাউট প্লাস জিরান্ট।
উইদাউট প্লাস জিরান যুক্ত সিম্বলকে যদি আমরা কমপ্লেক্সে নিয়ে যাই তাহলে হবে ইফ প্লাস নেগেটিভ। আমরা আগে থেকে দেখছিলাম ইফ প্লাস অ্যাফার্মেটিভ, এখন আমরা উইদাউট যুক্ত বাক্যে কমপ্লেক্স করব ইফ প্লাস নেগেটিভ। এটাকে যদি আমরা কম্পাউন্ডে নিয়ে যাই তাহলে হবে ইম্পারেটিভ প্লাস অর। আমরা আগে থেকে দেখছিলাম ইম্পারেটিভ প্লাস এন্ড, এখন এই ক্ষেত্রে উইদাউটের জন্য কম্পাউন্ড হবে ইম্পারেটিভ প্লাস অর। অর্থাৎ আরেকটু ক্লিয়ার করি, কোন সিম্পল সেন্টেন্সে যদি বাক্যের শুরুতে উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকে, কমপ্লেক্সে নিয়ে গেলে আমরা তাকে নিয়ে যাব ইফ প্লাস নেগেটিভ সেন্টেন্স, আর কম্পাউন্ডে নিয়ে যাব ইম্পারেটিভ প্লাস অর। সিম্পল সেন্টেন্সে বাক্যের শুরুতে ভার্ব প্লাস আইএনজি থাকে, অর্থাৎ সিম্পল সেন্টেন্সে প্রেজেন্ট পার্টিসিপল থাকলে সেক্ষেত্রে আমরা কমপ্লেক্সে নিয়ে যাব অ্যাজ, সিন্স অথবা হোয়েন, আর আমরা কম্পাউন্ডে ব্যবহার করব এন্ড। একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, যেমন ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, সেটা হলো গোয়িং হোম, কমা আই ফাউন্ড হিম ইন। বাক্য শুরুতে আমরা দেখছি গো প্লাস আইএনজি, অর্থাৎ বাক্যের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়েছে। এই ধরনের বাক্যকে যদি আমরা কমপ্লেক্সে নিয়ে যাই তাহলে যেহেতু অথবা কারণ বোঝার জন্য আমরা ব্যবহার করব অ্যাজ অর সিন্স, আর কখন বোঝার জন্য ব্যবহার করব when, আর কম্পাউন্ড ব্যবহার করব এন্ড। এক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে যদি কমার পর অংশটুকু পাস্ট টেন্সে হয় তাহলে কমপ্লেক্স এবং কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা পাস্ট টেন্স ব্যবহার করব, আর কমার পর অংশটুকু যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে অ্যাজ, সিন্স, হোয়েন এর ক্ষেত্রে এবং কম্পাউন্ড এন্ড এর ক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। এক্ষেত্রে আমরা দেখছি গোয়িং হোম আই ফাউন্ড হিম ইন। ফাউন্ড শব্দটি আসছে ফাইন্ড প্রেজেন্ট ভার্ব থেকে, অর্থাৎ ফাউন্ড শব্দটি আছে পাস্ট ফর্মে, এই জন্য আমরা কমপ্লেক্সে ব্যবহার করব পাস্ট টেন্স। তাহলে আমি কখন তাকে অবস্থা দেখলাম, যখন আমি তার বাড়িতে গেলাম। এক্ষেত্রে আমরা ব্যবহার করছি হোয়েন, সাবজেক্ট হলো আই। এক্ষেত্রে গোয়িং এর মূল ভাব হচ্ছে গো, যেহেতু কমার পর অংশটুকু ফাউন্ড শব্দটি যুক্ত আছে, পাস্ট টেন্সে আছে, এই জন্য আমরা এই ভাবটিকে আমাদের পাস্ট ফর্মে নিয়ে যেতে হবে। তাহলে গো এর পাস্ট হচ্ছে ওয়েন্ট। হোয়েন আই ওয়েন্ট হোম, কমা আই ফাউন্ড হিম ইন। অর্থাৎ যেহেতু পরের ক্লজটি পাস্ট টেন্সে আছে সেজন্য আমরা প্রথম ক্লজের ভার্ব প্লাস আই যুক্ত মূল ভাবটিকে আমরা নিয়ে গেছি পাস্ট টেন্স। যদি এটা এরকম হতো যে গোয়িং হোম আই ফাইন্ড হিম ইন, তাহলে আমরা এখানে ব্যবহার করতাম গোয়িং হোম আই ফাইন্ড হিম। ফাইন্ডটা আছে প্রেজেন্ট ফর্মে, এই জন্য আমরা গোয়িং এ শুধুমাত্র আমরা গো নিতাম, তাহলে হোয়েন আই গো হোম আই ফাইন্ড হিম ইন। অর্থাৎ মূল বিষয়টি দাঁড়ালো যদি কমার পর অংশটুকু পাস্ট টেন্সে হয় তাহলে এখানে ভার্ব প্লাস আই যুক্ত মূল ভাবটিকে আমাদের লিখতে হবে পাস্ট টেন্সে, আর কমার পর অংশটুকু যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে শুধুমাত্র আমরা আইএনজি বাদ দিয়ে মূল ভাবটাকে আমরা সরাসরি সাবজেক্টের সাথে ব্যবহার করি। এখন এটাকে যদি আমরা কম্পাউন্ডে নিয়ে যাই তাহলে দুটো বিষয় দাঁড়ালো, একটা হলো আমি তার বাড়িতে গেলাম এবং তাকে আমি অসুস্থ অবস্থায় পেলাম, তাহলে আই ওয়েন্ট হোম অ্যান্ড ফাউন্ড হিম। and found him in। এক্ষেত্রে একটু খেয়াল করে দেখবো যে and যুক্ত কনজাংশন এই কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে and যুক্ত দুটো টেন্স কিন্তু একই ফর্মে আছে, অর্থাৎ আগের ফর্মটিও আছে পাস্ট টেন্সে, পরটিও আছে পাস্ট টেন্সে। এক্ষেত্রে আমরা আর একটু ক্লিয়ার করি, সিম্পল সেন্টেন্সে ভার্ব প্লাস আইএনজি থাকলে বাক্যের শুরুতে যেহেতু এবং কারণ বোঝাতে আমরা ব্যবহার করবো অ্যাজ এবং সিন্স, সময় যখন বোঝাতে আমরা ব্যবহার করবো when, আর কম্পাউন্ডে হবে at। এবার আমরা রুল 6 এ যাব। এখন আমরা যাচ্ছি রুল 6। যদি কোনো সিম্পল সেন্টেন্সে বাক্যের মাঝখানে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ইনফিনিটিভ থাকে এবং বাক্যটি যদি উদ্দেশ্য বোঝায় তাহলে আমরা কমপ্লেক্সে ব্যবহার করব সো দ্যাট, একসাথে। এটার বাংলা অর্থ হবে যাতে, আর আমরা কম্পাউন্ডে ব্যবহার করব want to ... and also।
অর্থাৎ আরেকটু বিষয়টা একটু ক্লিয়ার করি, সেটা হলো যদি কোনো সিম্পল সেন্টেন্সে বাক্যের মাঝখানে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, যেটাকে আমরা বলি টু ইনফিনিটিভ, কমপ্লেক্সে নিয়ে গেলে সেটা হয়ে যাবে সো দ্যাট, আর কম্পাউন্ডে নিয়ে গেলে সেটা হবে ওয়ান টু ডট ডট এন্ড অলসো। এখানে আমি একটু উদাহরণ দিচ্ছি। I came to market to buy books। তাহলে আমরা একটু বাক্য দিয়ে খেয়াল করি। এখানে হলো আমি মার্কেটে এসেছিলাম, I came to market to buy books। তাহলে এই বাক্যে আমার মার্কেটে আসার পিছনে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো বই কিনতে, অর্থাৎ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেটাকে আমরা বলছি টু ইনফিনিটিভ। এই ক্ষেত্রে যদি আমরা একটা কমপ্লেক্সে নিয়ে যাই, তাহলে আমরা বাক্যটি লিখবো এভাবে, I came to market, টু উঠে যাবে, সেই জায়গাতে হবে so that, I came to market so that। তাহলে আমি মার্কেটে গিয়েছিলাম যাতে, এখানে সাবজেক্ট হবে আগে সাবজেক্ট অনুযায়ী so that I। এখন আমরা ব্যবহার করব can or could। একটু খেয়াল করতে হবে যে টু প্লাস বাই অর্থাৎ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম যুক্ত বাক্যে মূল ভাবটি যদি প্রেজেন্ট টেন্সে হয়, তাহলে আমরা সাবজেক্টের পরে ব্যবহার করব সো দ্যাটের পরে ব্যবহার করব ক্যান, আর মূল ভাবটি যদি পাস্ট টেন্সে হয়, তাহলে আমরা সো দ্যাটের পরে সাবজেক্টের পরে ব্যবহার করব কুড। এখানে যদি কেম আছে, এই জন্য আমরা এখানে ব্যবহার করব আই কুড। যদি কেম না হয়ে কাম হতো, অর্থাৎ মূল ভাব প্রেজেন্ট ফর্ম হলে এক্ষেত্রে আমরা ব্যবহার করব ক্যান। I came to market so that I could buy books। তাহলে আমি মার্কেটে গিয়েছিলাম যাতে আমি বই কিনতে পারি। তাহলে আমরা দেখেছি এই বাক্যে একটা উদ্দেশ্য প্রকাশিত হচ্ছে। টু প্লাস ইনফিনিটিভকে আমরা কমপ্লেক্সে নিয়ে গেলে সো দ্যাট হয়, টেন্স অনুযায়ী সাবজেক্টের পরে ক্যান হবে, আর কম্পাউন্ডে নিয়ে গেলে আমরা দেখব যে আমি বই কিনতে চাই, I want to buy books। I want to, আমি বলেছি যে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম যুক্ত সিম্পলকে কমপ্লেক্সে নিয়ে গেলে হবে সো দ্যাট, আর কম্পাউন্ডে নিয়ে গেলে হবে want to। তাহলে I want to buy books and অথবা so I came to market। তাহলে আমরা বিষয়টি, এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য। আমরা আরেকটু ক্লিয়ার করি, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম যুক্ত অর্থাৎ বাক্যের মাঝখানে টু ইনফিনিটিভ থাকলে, উদ্দেশ্য প্রকাশিত হলে কমপ্লেক্স হবে সো দ্যাট, অর্থ হবে যাতে, কম্পাউন্ড হবে ওয়ান টু ডট ডট এন্ড অলসো। মূল ভাব প্রেজেন্ট ফর্মে থাকলে সো দ্যাট যুক্ত বাক্যে সাবজেক্টের পরে হবে ক্যান, মূল ভাব পাস্ট টেন্স থাকলে সো দ্যাট যুক্ত সাবজেক্টের পরে হবে কুড, আর ক্যান কুড মডেল অক্সিলারি হিসেবে আমরা তারপরে ব্যবহার করব ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর এক্ষেত্রে কম্পাউন্ডে হবে সাবজেক্ট প্লাস ওয়ান টু প্লাস মূল ভাবটি। এখানে মূল ভাব হলো বাই, টু এর পরে বাইটা ব্যবহার করছি, আই ওয়ান্ট টু বাই বুকস, আর বাক্যের মাঝখানে এন্ড অথবা সো ব্যবহার করব। আবার আগের মতোই সাবজেক্ট হিসেবে ব্যবহার করব আই কেম টু মার্কেট। এখন আমরা যাচ্ছি রুল 7। আমরা এখন যাচ্ছি রুল 7। যদি কোনো সিম্পল সেন্টেন্সে বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়েন টু অথবা ডিউটি থাকে, কোন সিম্পল সেন্টেন্সে, আমি আবারও বলছি, কোন সিম্পল সেন্টেন্সে বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়েন টু অথবা ডিউটি থাকলে আমরা কমপ্লেক্সে ব্যবহার করব as, since or because, আর আমরা কম্পাউন্ডে ব্যবহার করব and। আমি উদাহরণ দিয়ে বিষয়টি ক্লিয়ার করছি। He could not come because of his laziness। He could not come because of his laziness। সে আসতে পারলো না তার অলসতার কারণে। তাহলে এখানে লেজিনেস শব্দটি আছে নাউন। আমরা এই নাউনটাকে আমরা যখন কমপ্লেক্সে নিয়ে যাব তখন সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আমরা এখন দেখি he could not come because of his laziness। এটাকে যদি আমরা কমপ্লেক্সে নিয়ে যাই তাহলে হবে he could not
কাম বিকজ, যেহেতু বিকজ অফ এর আগে ক্লজে মূল ভাবটি কুটনযুক্ত, সেজন্য আমরা বিকজ এর পরেরটিও আমরা ব্যবহার করব পাস্ট টেন্সে। অর্থাৎ বিকজ অফ এর আগে পাস্ট টেন্স হলে বিকজ এর পরে অ্যাজ সিন্স এর পরে হবে পাস্ট টেন্স। বিকজ অফ, ওয়েন টু, অন অ্যাকাউন্ট অফ, ডিউ টু এর আগে প্রেজেন্ট টেন্স থাকলে আমরা অ্যাজ সিন্স বিকজ এর পরে শুরু করব প্রেজেন্ট টেন্স। অর্থাৎ বাকি যে টেন্স আছে দুটো টেন্স সেম টেন্স হবে। তাহলে হি কুড নট কাম বিকজ হি ওয়াজ লেজি। এখানে লেজি শব্দটি হলো অ্যাডজেক্টিভ। আমরা দেখেছি লেজিনেস শব্দটি হলো নাউন, আমরা কমপ্লেক্সে লিখে গেছি লেজিকে, সেই জায়গাতে হলো অ্যাডজেক্টিভ। অর্থাৎ বিকজ এর আগে পাস্ট টেন্স, বিকজ এর পরেও পাস্ট টেন্স। যদি এখানে কেন ব্যবহার করতাম তাহলে আমরা এখানে কি করে আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করতাম। আমরা যদি কম্পাউন্ডে নিয়ে যাই তাহলে এখানে দুটো বিষয় আমরা খেয়াল করতে হবে, একটা হলো কজ, একটা হলো ইফেক্ট। একটা হলো কারণ, একটা হলো ফলাফল। এখানে আমরা যদি দেখি তার ফলাফলটি হলো, তার কারণ হলো হি ওয়াজ লেজি অ্যান্ড হি ব্যবহার করলেও করতে পারি একই প্রণাম যেহেতু, বাদ দিলে অসুবিধা নেই। হি ওয়াজ লেজি অ্যান্ড হি কুড নট কাম। অর্থাৎ বিষয়টি দাঁড়ালো যে সিম্পল সেন্টেন্সে বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়েন টু, ডিউ টু, এক্ষেত্রে আগে পাস্ট টেন্স হলে কমপ্লেক্স সেন্টেন্সে দুটো ক্লজই পাস্ট টেন্স হবে, কম্পাউন্ডের ক্ষেত্রে দুটো ক্লজই পাস্ট টেন্স হবে। আমরা এখানে দেখেছি বিকজ এর আগে আছে কুড নট, এই জন্য আমরা পরের প্রশ্ন ব্যবহার করছি পাস্ট টেন্সে। নাও লেজিনেস ছিল, আমরা তাকে নিয়েছি লেজিতে। এখানে আমরা দুটো বিষয়, একটা কারণ একটা ফলাফল, আমরা কারণ এবং ফলাফল এন্ড কনজাংশন দ্বারা যুক্ত করেছি, দুটো টেন্স আমরা সেম টেন্স করছি। আমরা এখন যাব রুল 8। এক্ষেত্রে আমরা খেয়াল করব যদি কোনো সিম্পল সেন্টেন্সে ব্যক্তি, বস্তু, প্রাণী, সময় এবং স্থান বোঝায়, ব্যক্তি, বস্তু, প্রাণী, সময় এবং স্থান বোঝালে, আমি একটু উদাহরণ দিচ্ছি। অর্থাৎ যদি কোনো সিম্পল সেন্টেন্সে ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান অথবা সময় বোঝালে, আমরা কমপ্লেক্সে নিয়ে যাব হু, হুইচ, where and when, আর আমরা কম্পাউন্ডে নিয়ে যাব and। আমি একটু উদাহরণ দিচ্ছি। I saw a flying bird। আমরা এখানে দেখছি কি I saw a flying bird। তাহলে ফ্লাইং বার্ডটি হলো বস্তুর ক্ষেত্রে। এখানে আমরা চারটা, দুটো রিলেটিভ প্রোনাউন এবং দুটো রিলেটিভ অ্যাডভার্ব ব্যবহার করছি। দুটো রিলেটিভ প্রোনাউন হলো হু এবং হুইচ, আর দুটো রিলেটিভ অ্যাডভার্ব হলো where and when। তাহলে এখানে হু ব্যবহার হবে ব্যক্তির জন্য, হুইচ হবে বস্তুর জন্য, where হবে স্থানের জন্য এবং when হবে সময়ের জন্য। যেহেতু এখানে ব্যক্তি, স্থান এবং সময়কে বোঝায়, বস্তুকে বোঝাচ্ছে, অর্থাৎ ফ্লাইং বার্ডটি হলো ইতর প্রাণীবাচক বস্তুর সাথে তুলনা করা হচ্ছে, সেজন্য আমরা বিষয়টিকে আমরা দুটো ক্লজে আমরা ভাগ করব। একটা হলো I saw a bird, আমি একটু পাখি দেখলাম, which was flying। I saw a flying bird, এটা হলো কন্টিনিউয়াস, এজন্য আমরা আগের ফর্ম যেহেতু পাস্ট টেন্স আছে আমরা এটাকে নিয়ে গেছি পাস্ট কন্টিনিউয়াস। অর্থাৎ প্রথম ক্লজটি পাস্ট টেন্স থাকলে আমরা কমপ্লেক্সের একটা অংশ থাকবে পাস্ট ইনডিফিনিট, পরের অংশটা হবে পাস্ট কন্টিনিউয়াস। এখানে ফ্লাইং বার্ড হলো বস্তু, সেজন্য আমরা ব্যবহার করছি, অর্থাৎ ইতর প্রাণীবাচক বস্তুর সাথে আমরা তুলনা করছি, সেজন্য আমরা ব্যবহার করছি হুইচ। যদি এখানে ব্যক্তি হতো আমরা ব্যবহার করতাম হু, যদি জায়গা ব্যবহার করতাম তাহলে হবে where, সময় ব্যবহার করলে আমরা ব্যবহার করতাম when। তাহলে I saw a bird which was flying, এটাকে আমরা কম্পাউন্ডে নিয়ে গেলে আমরা ব্যবহার করব I saw a bird and it was flying। তাহলে আমরা and কনজাংশন দ্বারা যুক্ত দুটো ক্লজকে আমরা আলাদা করছি, দুটো ক্লজে পাস্ট টেন্স আছে I saw a bird and it was flying। এক্ষেত্রে আমরা যদি দেখি যে ব্যক্তির জন্য আমরা হু ব্যবহার করব, বস্তুর জন্য বা প্রাণীর জন্য আমরা হুইচ ব্যবহার করব, স্থানের জন্য ব্যবহার করব where, আর সময়ের জন্য ব্যবহার করব when। আমরা এখন যাব রুল 9। সিম্পল সেন্টেন্সে ডিসাইডস অর বোথ থাকে,
সিম্পল সেন্টেন্স আমি আবারও বলছি, সিম্পল সেন্টেন্সে কোনো বাক্যে বিসাইডস অর বোথ থাকলে আমরা কমপ্লেক্সে নিয়ে যাব হোয়াইল। কমপ্লেক্সে আমরা ব্যবহার করব হোয়াইল, আর কম্পাউন্ড হবে নট অনলি ডট ডট বাট অলসো। আমি একটু উদাহরণ দিলে আপনি ক্লিয়ার করব। বিসাইডস he is a good student, he is a good player। তাহলে তার দুটো গুণ আছে, দুটো গুণের মধ্যে একটা হলো সে ভালো ছাত্র এবং ভালো খেলোয়াড়। তাহলে বিসাইড হি ইজ আ গুড স্টুডেন্ট, হি ইজ আ গুড প্লেয়ার। আমরা এখানে কমপ্লেক্সে ব্যবহার করবো, বিসাইডস করে ব্যবহার করবো হোয়াইল, শুরুতেই হোয়াইল হবে। তাহলে বিসাইডস এই জায়গায় হলো হোয়াইল, বিসাইডস জায়গায় হলো হোয়াইল। হি is a while he is a good student, he is a good player। আর কম্পাউন্ডের ক্ষেত্রে ব্যবহার করব সাবজেক্ট হলো he is not only, besides এবং both এর জন্য, আর কমপ্লেক্সে while বাদ দিলে আমরা কম্পাউন্ডে ব্যবহার করব not only but also। তাহলে he is not only a good student but also a good player। তাহলে এটিকে আমরা ক্লিয়ার করি, যদি কোনো সিম্পল সেন্টেন্সে বিসাইডস অর বোথ থাকে আমরা কমপ্লেক্সে নিয়ে যাব হোয়াইল, আর কম্পাউন্ড হবে নট অনলি বাট অলসো। আমরা উদাহরণ দেখেছি, বিসাইডস ছিল হি ইজ আ গুড প্লেয়ার, কমা হি ইজ আ গুড স্টুডেন্ট, কমা হি ইজ আ গুড প্লেয়ার। আমরা কমপ্লেক্সে ব্যবহার করছি হোয়াইল, হি ইজ আ গুড স্টুডেন্ট, হি ইজ আ গুড প্লেয়ার। আমরা কম্পাউন্ড ব্যবহার করছি হি ইজ নট অনলি আ গুড স্টুডেন্ট বাট অলসো আ গুড প্লেয়ার। আমি আশা করছি আমাদের আজকে যে আলোচনা, আমাদের 9টি রুলের সাহায্যে আমরা খুব সহজে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড আমরা সমাধান করতে পারবো। I think it will be very helpful for the students of HSC level and the students of honors first year, those who have the subject and the subject is reading skill. I have tried to make it clear to all of you. If you practice it regularly, I think it will be very clear to all of you. By following only 9 rules, it is one kind of short technique of simple, complex and compound. I have tried to make it clear within 9 rules and within a chart. I think if you follow it and follow my class, I think it will be very helpful to all of you. Okay, I would like to thank you all of you for watching my class, and in the next class I will discuss complete sentence, and I will make it clear only 9 or 8 rules. So today that's all for today. Thank you very much again to our honored principal, Mr. Jalabdi sir. He is trying to make all the class. He is trying to fulfill the demand of the students of our institutions due to coronavirus. We all know that due to lockdown our institution is closed. So all the teachers of our institutions are trying to take online class. Thank you very much, my dear students. I think in the next class I will discuss with another topics. Thank you very much.